অবশেষে আজ হাসনাত আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। অনেক আসামি ঘটনাস্থলে গ্রেফতার হয়। দর্শক, হাসনাত আব্দুল্লাহ গুলিবিদ্ধ বিষয়ে জনগণের মধ্যে তুলপাড় পরিস্থিতি হয়েছে। তেলের আঘাতে তারা আহত হয়েছে, তার মধ্যে একজন সৈয়দপুরে ছাত্রদল এবং এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ। তারা জানিয়েছে যে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত যারা হয়েছে তাদেরকে সৈয়দপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনসিপি মানে ক্যান্সার, এরা বর্তমানে বাংলাদেশে একটি ক্যান্সার রূপ ধারণ করেছে। পুরো জাতি ধ্বংস করে দিছে এনসিপি। এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে। আওয়ামী লীগের প্রায় 40,000 নেতাকর্মীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। উদ্দেশ্য আওয়ামী লীগকে নির্বাচনে আনা। শোনা যাচ্ছে আওয়ামী লীগের কর্মী সমর্থক ও ভোটারদের নির্বাচনে অংশ নিতে চায় সরকার, আর এরই অংশ হিসেবে বেশিরভাগ নেতাকর্মীকে মুক্তি দেওয়া হচ্ছে। এই প্রধান উপদেষ্টার অনুরোধ অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড জাহাঙ্গীর একটা পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টার কাছে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি, কিন্তু আমি কিন্তু এখনো কৃষি উপদেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, দীর্ঘ 13 বছর পর কিন্তু বিএনপি নেতা ইলিয়াস আলীর সংবাদ জানা গেল। এদিকে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন, বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে যেটা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক। তাহলে কি বিএনপি নেতা এখনো বেঁচে আছে? কি হতে যাচ্ছে দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। জামিনে মুক্তি দেওয়া হয়েছে। উদ্দেশ্য আওয়ামী লীগকে নির্বাচনে আনা। শোনা যাচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের কর্মী সমর্থক ও ভোটারদের নির্বাচনে অংশ নিতে চায় সরকার, আর এরই অংশ হিসেবে বেশিরভাগ নেতাকর্মীকে মুক্তি দেওয়া হচ্ছে। জুলাই অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার 17 বছরের স্বৈর শাসনের অবসান হয়। শেখ হাসিনার পতনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতাকর্মী গ্রেফতার হন, জেলে যান। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্যাতনের অভিযোগে মামলা হয়। এছাড়া রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি, ষড়যন্ত্র, নাশকতা সহ অন্যান্য ফৌজদারি অপরাধেও তাদের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু গ্রেফতার বেশিরভাগ আসামি এরই মধ্যে জামিনে বেরিয়ে গেছেন। পুলিশ সদর দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়, পতিত সরকারের সহযোগী হিসেবে সারা দেশ থেকে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে 70% আসামি এরই মধ্যে জামিন পেয়ে গেছেন। এই সংখ্যা জেলা পর্যায়ে প্রায় 90%, যা আরো ভয়ঙ্কর খবর। শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতে যেসব অপরাধী রাজনৈতিক লেবাসে দেশের মানুষের উপর হত্যা, নিপীড়ন চালিয়েছে, তাদের এমন ঢালাও জামিনের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বিষয় হিসেবে দেখছেন জুলাই আন্দোলনে যুক্তরা। সরকারের তরফ থেকে অপরাধীদের বিষয়ে সতর্ক থাকার কথা। প্রসিকিউশনের তারা ঠিক মতো দায়িত্ব পালন করেছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে খুব কাছ থেকে গুলি করা হয়। হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণকারী যুবক ফয়সালের পরিচয় সামনে আসার পর বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে অপরাধীরা বিভিন্ন কৌশলে জামিনে বেরিয়ে যাচ্ছে। গত বছর অক্টোবরে 17 লাখ টাকা লুটের ঘটনায় অস্ত্রসহ সেই ফয়সাল গ্রেফতার হয় র্যাবের হাতে। এর 2 মাসের মাথায় তার জামিন হয়ে যায়। তার জামিন পাওয়ার ঘটনা সবাইকে অবাক করেছে। শুটার ফয়সাল জামিন না পেলে হয়তো তার হাতে এভাবে হাদিকে মৃত্যুর ঝুঁকিতে পড়তে হতো না। ফয়সালের মতোই জামিনে বেরিয়ে পূর্ববর্তী সহযোগী দোসররা আত্মগোপনে থেকে নানা অপতৎপরতা চালাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত তারা। জামিনে বেরিয়ে যাওয়ার পর দোসরদের অনেকেই মিশে গেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে, এমনকি জুলাই যোদ্ধাদের বিভিন্ন প্ল্যাটফর্মেও মিশে গেছে তারা। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সতর্ক থাকলে এমনটি হওয়ার কথা ছিল না। আইন প্রয়োগকারী সংস্থা নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের 14 মাসে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ 56,187 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে জামিন পেয়েছে 39,041 জন। পুলিশের সূত্র জানিয়েছে, ডিএমপি এই পর্যন্ত শেখ হাসিনা সরকারের 7,712 জন সহযোগীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে জামিন পেয়েছে 4,052 জন। শতকরা হিসেবে এটি 52.54%। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি গ্রেফতার করেছে 2,086 জনকে। জামিন পেয়েছে 1,556 জন, শতকরা 74.59%। অন্যদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ সিএমপি এলাকা সহ 24টি জেলা থেকে মুক্তি পেয়েছে ফ্যাসিস্ট সরকারের 90% বেশি সহযোগী আসামি। সিএমপি ছাড়া অন্য যেসব জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক আসামি জামিন পেয়েছে সেগুলো হলো মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, নোয়াখালী, রাঙামাটি, বান্দরবান, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, জয়পুরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, রংপুর, লালমনিরহাট এবং শেরপুর। গোয়েন্দা তথ্যে দেখা যায়, এসব আসামির জামিনের ক্ষেত্রে বিভিন্ন ধাপের টাকা লেনদেন হয়েছে। আওয়ামী লীগের 15 বছরের লুটপাটের ভাগ যেসব নেতাকর্মী পেয়েছেন তারা জামিনের পেছনে সেই টাকা খরচ করছেন। চট্টগ্রামের আলোচিত আওয়ামী লীগ সন্ত্রাসী সাজ্জাদের জামিন পাওয়ার ঘটনা তার একটি নজির। এছাড়া রাজনৈতিক দলের কোনো নেতাও তার বাহিনী ভারী করতে টাকার বিনিময়ে তাদের জামিনের ব্যবস্থা করছেন বলে অভিযোগ রয়েছে। অবশ্য পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জামিনপ্রাপ্ত আসামিরা আগামী নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলে তাদের কাছে নাকি তথ্য আছে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ প্রশাসন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনতি হওয়ায় বাস্তবে পুলিশের নেওয়া পদক্ষেপ দিন শেষে কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে প্রশ্নই রয়ে যাচ্ছে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, হাসিনা সরকারের ঘনিষ্ঠ সিনিয়র নেতারা কেউ জামিন পাচ্ছেন না। জামিন পাননি সিনিয়র সাংবাদিক বা সংস্কৃতি কর্মীরাও। প্রশ্নটা এখানেই, মাঠের সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে বয়োবৃদ্ধ নেতাদের আটকে রাখার পেছনে সরকারের
কোনো উদ্দেশ্য নেই তো? অনেকেই বলছেন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছে না। তবে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের নির্বাচনে আনতে নিচের স্তরের কর্মীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে যাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আমরা এই মাত্র একটি ব্রেকিং নিউজ দেখলাম চ্যানেল 24-এ। তারা লাইভ দেখিয়েছেন শরীয়তপুরে ছাত্রদল এবং এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ। তারা জানিয়েছে যে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত যারা হয়েছে তাদেরকে শরীয়তপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিয় দর্শক, এইটা যদি এই বাংলাদেশের চিত্র হয়, আর মানুষ এই বাংলাদেশ চেয়েছে কিনা, এই স্বাধীনতা আমাদের দরকার ছিল কিনা, 24 জুলাই যোদ্ধা যারা, তাদের ভিতরে এই সংঘাত আর এই সংঘর্ষ কতটুকু বা আগামী নির্বাচনে তারা প্রভাবিত হতে পারবে, করতে পারবে। মানুষ কিন্তু চোখে দেখছে, মানুষের চোখ কান খোলা। কে অন্যায় করছে, কে করছে না, সবকিছুই মানুষের কাছে পরিষ্কার। আমরা বারবার বলে আসছি যে জুলাই যোদ্ধারা কখনো ডিভাইড হতে পারবে না। ডিভাইডেশনে আসলেই হাসিনা সহ ভারতের পেতাত্তারদের বাংলাদেশে জায়গা করে নেওয়ার সুযোগ পেয়ে যাবে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কি পদত্যাগ করেছেন? বিশেষ করে এই গুঞ্জনটি চাউর হয় যখন গতকাল ভারতের একজন বিশিষ্ট সাংবাদিক চন্দন নন্দী ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চৌধুরী পদত্যাগ করেছেন। এবং তারপর থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, কিন্তু আজকে যখন আবার সম্ভবত ইনকিলাব মঞ্চ থেকে আবার তারা বলল যে এরকম গুজব শোনা যাচ্ছে, কিন্তু তারা বলেছে তারা এই অবস্থায় ওসমান গনির হত্যার বিচার না করে, বা আরো অনেক কথা বলেছে আর কি। মানে এইসব অল্প বয়স্ক বাচ্চারা যেভাবে অ্যাটাক করে, আমি এদের আদব কায়দা নিয়ে আসলে আজকাল খুব চিন্তিত হয়ে গেছি। যতই বলেন আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা একজন রিটায়ার্ড আর্মি অফিসার, লেফটেন্যান্ট জেনারেল পদ পর্যন্ত গিয়েছিলেন, এবং একটা মুরব্বী মানুষ তাকে এই ভাষায় আক্রমণ করছে। তো তার বক্তৃতাটা একটু শোনেন, তাহলে আমার কথার সত্যটা আপনারা পাবেন। গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে। ফাইজলামি করেন মিয়া, বুইরা ভাম কোথার জানো, ফাইজলামি করতে আসেন, মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন। আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না, আস্তে কইরা চুপচাপ চলে যাবেন, এই জন্য কি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে? ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না। আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন, এর আগে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না। মানে হইলো জায়গা আপনি যাবেন, কোনো সমস্যা নাই, তার আগে বলবেন যে আপনারা কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে, আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই, কে এই খুনের তদন্ত করতে আপনারা বাধা দিছে, সব কথা বইলে দিয়া এরপর আপনি যাইতে হবে। এছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই। তো এই বাস্তবতায় আমি আমার সোর্সকে একটু রিকোয়েস্ট করলাম যে একটু কাইন্ডলি লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড জাহাঙ্গীর স্যারের সাথে একটু কথা বলেন, যে একটু দেখেন যে আসলে ঘটনাটা কি। তো আমার সোর্স যোগাযোগ করেছে, তো তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাকে বলছেন যে একটা পদত্যাগ পত্র জমা দিয়ে রাখতে, কারণ আইন শৃঙ্খলার অবস্থা যা এবং পরিস্থিতি যদি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে প্রধান উপদেষ্টা যেন বলতে পারে যে আমরা একটা ব্যবস্থা নিছি, আমরা এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করছে তাকে আমরা সরাই দিছি। তো এই প্রধান উপদেষ্টার অনুরোধ অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড জাহাঙ্গীর একটা পদত্যাগ পত্র জমা দিয়েছেন উপদেষ্টার কাছে, কিন্তু এটা কিন্তু পদত্যাগ পত্র গৃহীত হয়নি। ব্যাপারটা বুঝছেন তো? প্রধান উপদেষ্টা একটা হাতে জায়গা দিল যে যদি দেশের অবস্থা খুব খারাপ হয়, দেশের অবস্থা তো এখন আপনারা দেখতেছেন দিন দিন খারাপ হচ্ছে, যতই নির্বাচন আগে আসতেছে ততই দেশের অবস্থা খারাপ হচ্ছে। তো এই অবস্থায় একটা হাতে একটা কার্ড লেখা দিল, তার মানে পদত্যাগ পত্র লিখে তিনি জমা দিয়েছেন, সেটি এখনো গৃহীত হয়নি। তো আক্ষরিক অর্থে তিনি এখনো স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে এই যে পদত্যাগের প্রসঙ্গে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, এই লোকটাকে আমার খুব ভালো লাগে, সহজ সরল। আপনারা অনেকে হাবা হাসমতের সাথে তাকে তুলনা করেন। এই তিনি একবার বলেছিলেন যে বুঝছেন ভাই, ভালো মানুষের ভাত নাই। তো এখন তিনি শেষে বললেন কি, আমি স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে পদত্যাগ পত্র জমা দিচ্ছি, কিন্তু আমি কিন্তু এখনো কৃষি উপদেষ্টা আছি। বুঝলেন ব্যাপারটা? কৃষি উপদেষ্টা পদ থেকে কিন্তু চলে যাননি বা যাবেন না, কৃষি উপদেষ্টা তিনি থাকছেন। মানে চারিদিকে এত খারাপ খবর, এত অনিশ্চয়তা, সন্ত্রাস, তারপরেও হাসির খোরাক যেন ফুরোচ্ছে না বাংলাদেশে। বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণার আগে পৃথিবীর সকল মানবাধিকার সংস্থা, জাতিসংঘ থেকে ধরে পৃথিবীর অনেক দেশই বলেছিল বাংলাদেশে যাতে আগামী নির্বাচন একটি ইনক্লুসিভ নির্বাচন হয় এবং সকল দলের অংশগ্রহণের নির্বাচন হয়। এবং বাংলাদেশের সেনাপ্রধানও কিন্তু সেই কথা বলেছিল, এবং আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত আছে তারাও বলেছিল বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এবং সকল দলের অংশগ্রহণে, এবং নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারের সাথে আমরা কাজ করব। কিন্তু ডক্টর ইউনূস কারো কথাই শুনলেন না, তিনি ওনার মন মানি মতো তফসিল ঘোষণা করে দিলেন, এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা ছিল কার্যক্রমের উপর সেটাও তিনি তুললেন না। পরিণতি কি হলো? হাদি হত্যা হলো, এবং আজকে এনসিপির এক বিভাগীয় আহ্বায়ক খুলনা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হলো। গত 1-2 দিন আগে থেকে জাতিসংঘ এই সকল বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রথম আলোতে নিউজ হয়েছে, জাতিসংঘ বারবার বলে আসছিল বাংলাদেশে যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় এবং সকল দলের অংশগ্রহণ নির্বাচন না হয়, তাহলে অনেক বেশি
হতাযোগ্য হতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে যেতে পারে, সেটাই এখন প্রমাণিত। এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা সেই কথা বলেছিল, ভারতও সেই কথা বলেছিল, এবং বাংলাদেশে যে সকল রাজনৈতিক বিশ্লেষক আছে তারাও একই কথা বলেছিল। তাহলে এই পরিস্থিতিতে কেন গায়ে জোর দিয়ে আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া নির্বাচনে সকল ব্যবস্থা করা হচ্ছে? তার মেইন রিজন হচ্ছে বিএনপিকে ক্ষমতায় বসানো। আরে ভাই, বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য সারা বাংলাদেশটাকে কি ধ্বংস করে দিবে ডক্টর ইউনূস সরকার? আবার আরেকটা গ্রুপ আছে যাতে নির্বাচন বানচাল হয়ে যায়, তারা ডক্টর সরকারকে বসিয়ে রেখে ক্ষমতার ভাগাভাগি করে এভাবে চলতে পারে, তারা ওই দিকে বিজি আছে। কেউ ওই মতলব নিয়ে আছে নির্বাচন বানচালের মতলব, কেউ নির্বাচন যাতে পাতানো হয়ে বিএনপি ক্ষমতায় বসে যায় ওই মতলব আছে। আবার জামাত ইসলামী আছে মেটিকুলাস ডিজাইন করে যাতে তারা নিজেরাই ক্ষমতায় বসে যেতে পারে যদি নির্বাচন হয়। এক একজন এক এক মতলব নিয়ে ঘুরতেছে, মাঝখান দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ এই সকল কিছু ফেস করতেছে, বাংলাদেশটাই ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে ফলাওভাবে অনেকবার বলেছি, কম না হলে নিয়ে 30টার উপর ভিডিও করেছি, যে বাংলাদেশে পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকার খুব ইজিলি ভাবে 5 বছর দেশ চালাতে পারবে না। মেসাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। কারণ বিশ্বের সকল মানবাধিকার সংস্থা, বিশ্বের সকল প্রভাবশালী দেশ এবং জাতিসংঘ থেকে ধরে ওই নির্বাচনকে স্বীকৃতি দিবে না এবং ওই সরকারকে ভালোভাবে সাহায্য করবে না। প্রথমত ভারত সকলভাবে কোণঠাসা করে দিবে এবং বাংলাদেশের জনগণ ওই সরকারের উপর 6 মাসের ভিতরে অতিষ্ঠ হয়ে যাবে। অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে বাংলাদেশের জনগণ তখন রাজপথে নামবে এবং আওয়ামী লীগ তো রাজপথে নামবে। তখন আওয়ামী লীগের কর্মীরা এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে রাজপথে ওই সরকারের পতন করবে। আর ওই সরকার যদি রাঘববল হয়ে যেতে চায়, এক নায়কতন্ত্র রাজনীতি করতে চায়, তাহলে ওই সরকার পুলিশকে গুলি করার অর্ডার দিবে। তখন আওয়ামী লীগের এবং সাধারণ জনগণ অনেকে মারা যাবে। তখন ওই সরকার টিকে থাকার জন্য রাঘববল হয়ে যাবে। তখন আন্দোলন নামলে তারা গুলি করবে, আন্দোলন দমাতে চেষ্টা করবে। ওই সেম হিটলারি রাজনীতি। তো এভাবে করে তো একটা দেশ চলতে পারে না। আমরা 5 আগস্ট ঘটিয়েছি কেন? ষড়যন্ত্রমূলক ভাবে হোক বা জনগণের রোশনালে হোক, দেশটাকে তো পরিবর্তন করবেন, গণতান্ত্রিক পক্ষে ফিরিয়ে আনার জন্য তো, নির্বাচনে ভোট দিতে পারতো না জনগণ, সে কারণে তো। তাহলে 5 আগস্টের পরবর্তী সময় তো আমরা শেখ হাসিনা যা করেছে তার থেকে 10 গুণ খারাপ অবস্থা করে ফেলেছেন বাংলাদেশের। শেখ হাসিনা তো অন্তত বিএনপি এবং জামাতকে নির্বাচনের বাইরে রাখতে চান নাই, অপশন খোলা রেখেছেন যে আপনারা আসলে নির্বাচন করতে পারবেন। কিন্তু আপনারা এখন তো ডাইরেক্ট আওয়ামী লীগকে নির্বাচন করতে আসতে চাইলে তারা নির্বাচন করতে পারবে না। জাতীয় পার্টিকে এমন ভাবে পরিস্থিতি করে রেখেছেন তারা যাতে নির্বাচন নাই আসে, কারণ তারা নির্বাচনের প্রচারণা করতে গেলে মারি খাবে বিএনপি এবং জামাতের হাতে। তাহলে আপনারা কি কাজটা করলেন? গণতান্ত্রিক কি প্রক্রিয়া ফিরিয়ে আনলেন? শেখ হাসিনা যা করেছে তার থেকে 10 গুণ খারাপ পরিস্থিতি বাংলাদেশে তৈরি করে রেখেছেন। বাংলাদেশের জনগণ সেগুলো ফেস করছে। দ্রব্যমূল্যের দাম বাড়তি, বাংলাদেশের সাধারণ জনগণ কোনো নিরাপত্তা নাই, ছেলেরা মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, মেয়েরা রাস্তায় নামলে ধর্ষণ হচ্ছে, চুরি ডাকাতি খুন সকল কিছুই হচ্ছে। আপনারা নিজেরাই বলেন প্রার্থী হিসেবে, বিএনপি এক নারায়ণগঞ্জের প্রার্থীও বলছে আমার জীবনের সেফটির জন্য আমি মনোনয়ন প্রত্যাখ্যান করলাম। মনোনয়ন উনি নিয়ে আবার এটা পদত্যাগ করেছে, মানে উনি আবার এটা আসনে দাঁড়াবে না এমপি হিসেবে, ভয়ে। এই পরিস্থিতি চলতেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।